আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আলোচনা করব বিখ্যাত কবি রবার্ট ফ্রস্টের আফটার অ্যাপেল পিকিং এই কবিতাটি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কবি বলছেন, মাই লং টু পয়েন্টেড ল্যাডার্স স্টিকিং থ্রু এ ট্রি। কবি বলছেন, কবির যে দুই মই তো ল্যাডার মানে মই, তো আর আমরা জানি মই তো সাধারণত দুই মাথা বলেই হয়। কবি বলছেন, মাই লং টু পয়েন্টেড ল্যাডার্স স্টিকিং থ্রু এ ট্রি। কবি বলছেন যে তার যে মইটা আছে টু পয়েন্টেড দুই মাথাওয়ালা, সেটা একটা গাছের সাথে লাগানো আছে। টুয়ার্ড হেভেন স্টিল, এখানে হেভেন বলতে বোঝানো হচ্ছে আকাশকে। তো কবি বলছেন যে তার মইটা একটা গাছের সাথে আকাশের দিকে করে লাগানো আছে, অর্থাৎ তার মইটা একটা গাছের সাথে খাড়া করা অবস্থায় আছে। অ্যান্ড দেয়ার ইজ এ ব্যারেল দ্যাট আই ডিডেন্ট ফিল। ব্যারেল মানে হচ্ছে একটা বড় পাত্র, আহ, বা বড় একটা ড্রামের মতো। কবি বলছেন যে এবং সেখানে একটা ব্যারেলও আছে, দ্যাট আই ডিডেন্ট ফিল, যেটা আমি পূর্ণ করিনি। বিসাইড ইট, এছাড়াও, অ্যান্ড দেয়ার মে বি টু অর থ্রি অ্যাপেলস আই ডিডেন্ট পিক আপন সাম বাউ। এছাড়াও দেয়ার মে বি টু অর থ্রি অ্যাপেলস, এবং এছাড়াও হয়তোবা সেখানে আরও দুইটা কি তিনটা আপেল রয়ে গেছে। আই ডিডেন্ট পিক আপন সাম বাউ, যেগুলো আমি কিছু কাণ্ড থেকে এখনো তুলিনি আর কি, এখনো তুলিনি। আহ, সাধারণত যেটা হয় যে আহ, আমরা যখন কোনো ফল, আম হোক বা পেয়ারা হোক, যেটাই হোক, আমরা যখন কোনো ফল পারি গাছ থেকে, সেখানে কিন্তু এমনিতেই আমরা দুই চারটা ফল এমনিতেই রেখে দিই, যে এগুলো তো ছোট, এগুলো নিয়ে কে হবে, এগুলো ভালো না, এগুলো থাক। সেগুলো আমরা কিন্তু নিই না। তো কবি সেটাই বলছেন যে আপেল পাড়ার পরে এখন হয়তো দুই চারটা বা দুই তিনটা আপেল এখনো গাছে রয়ে গেছে। তারপরে দেখেন, বাট আই এম ডান উইথ অ্যাপেল পিকিং নাও। কবি বলছেন যে আমি আপাতত আমার এই আপেল পিকিং এর যে কাজটা, আপাতত আমার এই কাজটা সমাপ্ত। আচ্ছা, তারপরে কবি কি বলছেন, এসেন্স অফ উইন্টার স্লিপ ইজ অন দ্য নাইট। কবির ভাষ্য মতে এসেন্স মানে কি, নির্যাস। কবির ভাষ্য মতে উইন্টার স্লিপ বা শীতের যে নিদ্রা, আহ, সেই শীতের যে নিদ্রার যে একটা নির্যাস বা একটা আবহ, একটা অনুভূতি, এটা ইতিমধ্যে চলে এসেছে কবির কাছে, বা এটা রাতে ইতিমধ্যে এটা আহ, স্পষ্ট। তারপরে কবি বলছেন, দ্য সেন্ট অফ অ্যাপেলস আই এম ড্রাউজিং অফ। কবি বলছেন কি যে আম, আপেলের সুবাসে কবির নিদ্রা পাচ্ছে বা কবি নিদ্রালু হয়ে পড়ছেন। দ্য সেন্ট অফ অ্যাপেলস আই এম ড্রাউজিং অফ, আপেলের ঘ্রাণে আমার ঘুম চলে আসছে। আই ক্যানট রাব দ্য স্ট্রেঞ্জনেস ফ্রম মাই সাইট আই গট ফ্রম লুকিং থ্রু এ পেন অফ গ্লাস। আমি সেই আম, যে একটা অদ্ভুত যে একটা অনুভূতি আমার চোখ থেকে, আমি এটা মুছে ফেলতে পারছি না। রাব মানে ঘষা বা ঘষা মাজা করা। তো সেই অদ্ভুত যে একটা আহ, বিষয়, সেটা উনি ওনার সাইড থেকে বা দৃষ্টি থেকে ঘষে তুলে ফেলতে পারছেন না। যেটা তিনি পেয়েছিলেন কোথায় থেকে, আই গট, তিনি পেয়েছিলেন ফ্রম লুকিং থ্রু এ পেন অফ গ্লাস, যেটা তিনি পেয়েছিলেন একটা পেন অফ গ্লাস বা একটা গ্লাসের দিকে তাকানোর মাধ্যমে। তারপরে দেখেন উনি কি বলছেন, তারপরে বলছেন, আই স্কিম দিস মর্নিং ফ্রম দ্য ড্রিঙ্কিং ট্রো। এখানে ট্রো মানে বলে দিই, ট্রো মানে হচ্ছে গবাদি যে পশুগুলো আছে আপনার, গরু হোক মহিষ হোক। তো গবাদি যে পশুগুলোকে যে পানি খাওয়ানো হয় ড্রামের মতো বা আপনার আয়তাকার বা যেরকম গোলাকার যেরকমই হোক, পানি যে খাওয়ানো হয় বড় পাত্রে, সেটাই হচ্ছে ট্রো। তো আই স্কিম দিস মর্নিং ফ্রম দ্য ড্রিঙ্কিং ট্রো অ্যান্ড হেল্ড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড অফ ভরি গ্রাস। কবি বলছেন যে কবি আহ, আজ সকাল সকাল একটু পানি খেয়েছিলেন ড্রিঙ্কিং ট্রো থেকে, অ্যান্ড হেল্ড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড অফ ভরি গ্রাস। ভরি বলতে, ভরি গ্রাস বলতে বোঝানো হচ্ছে এখানে যে ধূসর সাদা যে রং, সেই রঙের ঘাস। এখানে মূলত কবি বোঝাচ্ছেন কি যে আহ, বরফ, ঘাসের উপরে বরফ পড়লে যে এক ধরনের সাদা, সবুজ ঘাসের উপরে যদি বরফ পড়ে, ওটা তো সাদা সাদা হয়ে যায় না। কবি সেটাই বোঝাচ্ছেন আর কি। তো কবি বলছেন আম, যে
কবি হচ্ছে ক্লান্ত অবস্থায় আজকে সকালে পানি পান করেছেন। অ্যান্ড হেল্ড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড অফ হোয়ারি গ্রাস, ইট মেল্টেড অ্যান্ড আই লাইট ইট ফল অ্যান্ড ব্রেক। সেই যে হচ্ছে ছোট ছোট বরফগুলো যে আছে, সেটা কবি বলছেন যে ইট মেল্টেড, এটা গলে গেল, অ্যান্ড আই লেট ইট ফল, এবং আমি এটাকে পড়ে যেতে দিলাম, অ্যান্ড ব্রেক, এবং আমি এটাকে পড়ে ভেঙে যেতে দিলাম। তারপরে দেখেন কবি বলছেন, বাট আই ওয়াজ ওয়েল আপন মাই ওয়ে টু স্লিপ বিফোর ইট ফেল। কিন্তু কবি বলছেন যে আমি যত ক্লান্তই হই না কেন, আমার যাই হোক না কেন, আমি আহ, আমি কিন্তু ঘুমাতে যাওয়ার জন্য একদম প্রস্তুত ছিলাম। তারপরে উনি বলছেন অ্যান্ড আই কুড টেল, এবং এমনকি আমি এটাও বলতে পারি, হোয়াট ফর্ম মাই ড্রিমিং ওয়াজ অ্যাবাউট টু টেক। এটা একটা অদ্ভুত যদিও শোনাচ্ছে, যে আসলে কিন্তু সাধারণ কোনো মানুষের পক্ষে, বা আসলে কোনো মানুষের পক্ষে কিন্তু এটা সম্ভব না যে ঘুমানোর আগে সে বলে দিবে যে সে আসলে কোন ধরনের স্বপ্ন দেখতে যাচ্ছে। তারপরে কবি এখানে বলেছেন, যাই হোক উনি কবি মানুষ, উনি বলতেই পারেন। কবির মতে আই কুড টেল, আমি এটাও বলতে আই কুড টেল, আমি বলতে পারি হোয়াট ফর্ম মাই ড্রিমিং ওয়াজ অ্যাবাউট টু টেক, আমি কি ধরনের স্বপ্ন দেখতে যাচ্ছি। তো কি হলো বিষয়টা, যে কবি আপেল তুলতেছিলেন, আপেল তুলতে তুলতে কবি বললেন যে আই এম ডান, আমার আপেল তোলা শেষ, আমি খুবই ক্লান্ত, আমি এখন ঘুমাতে যাওয়ার জন্য প্রস্তুত। এবং আমি এটাও বলতে পারি যে এখন আমি যে ঘুমাতে যাচ্ছি, আমি যখন ঘুমাতে যাব, এই ঘুমাতে যাওয়ার পরে আমি এখন কি ধরনের স্বপ্ন দেখব। তো এটাই কবি বলছেন। আচ্ছা, তারপরে কবি বর্ণনা দিচ্ছেন যে কবি কি ধরনের স্বপ্ন দেখবেন। কবি বলছেন, ম্যাগনিফাইড অ্যাপেলস অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। কবি বলছেন যে তার স্বপ্নে তিনি দেখবেন ম্যাগনিফাইড অ্যাপেলস, মহামান্বিত যে আপেলগুলো, সেগুলো অ্যাপিয়ার হচ্ছে এবং ডিসঅ্যাপিয়ার হচ্ছে, অর্থাৎ সেগুলো তার দৃশ্যপটে ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। অ্যাপিয়ার মানে কি, প্রতীয়মান হয়, এবং ডিসঅ্যাপিয়ার মানে মিলিয়ে যাওয়া বা ভ্যানিশ হয়ে যাওয়া। কবি দেখছেন যে আপেল তার সামনে প্রতীয়মান হচ্ছে, আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। তারপরে কবি বললেন, স্টেমেন্ট অ্যান্ড ব্লজমেন্ট। কবি বলছেন যে কাণ্ড এবং যে ফুল বা কুড়ি, সেগুলো তিনি দেখতে পাচ্ছিলেন স্বপ্নের মধ্যে আপেল গাছের। এবং বলছেন, অ্যান্ড এভরি ফ্লেক অফ রাসেট শোয়িং ক্লিয়ার, এমনকি তার স্বপ্নে সেই আপেল নিয়ে যে তিনি স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটা এতটাই মানে স্পষ্ট ছিল যে এভরি ফ্লেক অফ রাসেট মানে আপনার আপেলের উপরে যে ছোট ছোট দাগ থাকে না, সেই দাগগুলোর কথা বলছেন, যে এভরি ফ্লেক, সেই একটা একটা করে যে দাগ আছে আপেলের গায়ে, সেই একটা একটা করে দাগও তিনি আপেলের গায়ে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন বা তার স্বপ্নে। তারপরে দেখেন, মাই ইনস্টেপ আর্ক নট অনলি gives the egg, it gives the pressure of a ladder round. মাই ইনস্টেপ আর্ক, এখানে ইনস্টেপ আর্ক বলতে বোঝানো হচ্ছে যে ওনার পায়ের যে তালুবন বা ওনার পায়ের যে পাতা, সেটা ইতিমধ্যে তিনি টায়ার্ড, যে কারণে ইতিমধ্যে তার অলরেডি সেখানে ব্যথা আছেই। তার উপরে ইট কিপস দ্য প্রেশার অফ এ ল্যাডার রাউন্ড, এটা হচ্ছে এছাড়াও আমরা যখন সাধারণভাবে যখন আমরা মইয়ে চড়ি বা মই বেয়ে উপরে উঠি, তখন কিন্তু আমাদের পায়ে একটা প্রেশার পড়ে, বা আমাদের পায়ে একটা ব্যথা লাগার মতো একটা প্রেশার কিন্তু অনুভূত হয়। তো উনি সেটাই বলছেন যে আমার পায়ে যে শুধু ব্যথা আছে তাই নয়, এই মই বেয়ে যে আমি উঠছি উপরের দিকে, এই কারণে আমার পায়ে একটা চাপ বা একটা প্রেশার অনুভূত হচ্ছে। তারপরে কবি কি বলছেন, আই ফিল দ্য ল্যাডার সোয়ে অ্যাজ দ্য বাউস বেন্ড। আচ্ছা, এখানে সোয়ে মানে হচ্ছে দোলা, আর যাই হোক, তাহলে কি হলো বিষয়টা, অ্যাজ আই ফিল দ্য ল্যাডার সোয়ে, আমি আই ফিল দ্য ল্যাডার সোয়ে, আমি অনুভব করতে পারলাম যে মইটা দুলছে, অ্যাজ দ্য বাউস বেন্ড, যখন সে গাছটা বা গাছের কাণ্ডটা হেলছে দুলছে, তখন কবি কি অনুভব করলেন যে মইটাও দুলছে। এটা কিন্তু এটা স্বাভাবিক, এটা আমরা সবাই জানি যে যদি কোনো গাছে একটা ছোট গাছে বা একটা পাতলা গাছ যদি মই দিয়ে আমরা ওঠার চেষ্টা করি, তখন গাছটাও কিন্তু দুলবে, সেই সাথে মইটাও দুলবে। তো কবি এখানে সেটাই বলছেন। অ্যান্ড আই কিপ হিয়ারিং ফ্রম দ্য সেলার বিন, এবং আমি আমার পাশে যে সেলার বিনটা আছে সেখান থেকে আমি শব্দ শুনতে পাচ্ছি। কিসের, কেমন শব্দ, দ্য রাম্বলিং সাউন্ড
দ্য রামলিং সাউন্ড অফ load of apples coming in. উনি একটা মর্মর গুড়গুড়ো একটা শব্দ শুনতে পাচ্ছেন, কেমন, অফ লোড অফ অ্যাপেলস, মানে অলরেডি ধরেন একটা ট্রাক বা ধরেন ট্রাকেই হচ্ছে, ধরেন হাফ ট্রাক অলরেডি আপেল তুলে ভর্তি করা হয়ে গেছে। এখন হাফ ট্রাক ভর্তি করার পরে আরও ব্যারেল আরও ধরেন আরও ধামা অনেক আপেল আসতেছে এবং মানুষজন সেই আপেলগুলো সেই ট্রাকের মধ্যে আবার ফেলতেছে। তখন কেমন শব্দ হবে না, গুড়মুড় একটা শব্দ হয়। তো কবি সেটাকেই কি বলতেছেন যে দ্য রামব্লিং সাউন্ড অফ লোড অফ অ্যাপেলস কামিং ইন। এই রামব্লিং সাউন্ডটা আসতেছে এই যে বোঝাই যে আপেল রাখা হচ্ছে, ফেলা হচ্ছে সেলার বিনে। কবি এই শব্দটাই শুনতে পাচ্ছেন। তারপরে দেখেন কবি কি বললেন, ফর আই হ্যাভ হ্যাড টু মাচ অফ অ্যাপেল পিকিং। কবি বলছেন আমি ইতিমধ্যে অনেক আপেল তুলে ফেলেছি। আই অ্যাম ওভার টায়ার্ড। কবি বলছেন আমি অতিশয় ক্লান্ত। তারপরে দেখেন এই লাইনটা খুবই ইন্টারেস্টিং। এভাবে যদি দেখেন, আই অ্যাম ওভার টায়ার্ড অফ দ্য গ্রেট হারভেস্ট আই মাইসেলফ ডিজায়ার্ড। কবি বলছেন আমি ওভার টায়ার্ড কিসের কারণে, অফ দ্য গ্রেট হারভেস্ট, এই হচ্ছে এই মহান যে হচ্ছে হারভেস্টটা বা এই আপেল তোলার যে এই বড়সড় যে কাজটা, এটার কারণে আমি ওভার টায়ার্ড। কিন্তু তারপরে কি বলছেন একটু দেখেন, আই মাইসেলফ ডিজায়ার্ড, মানে কি উনি এমন একটা কাজের কারণেই এখন হচ্ছে উনি ওভার টায়ার্ড, যে কাজটা উনি নিজেই করার স্বপ্ন দেখতেন একসময়, এবং এটা ওনার খুবই আকাঙ্ক্ষিত একটা ইচ্ছা ছিল যে উনি একদিন এরকমভাবে আপেল হারভেস্ট করবেন বা আপেল তুলবেন আর কি। কিন্তু কবি বলছেন আই এম ওভার টায়ার্ড অফ দ্য গ্রেট হারভেস্ট আই মাইসেলফ ডিজায়ার্ড। অর্থাৎ কবি সেই কাজের কারণে এখন ওভার টায়ার্ড, যে কাজটা তিনি একসময় খুব মনে প্রাণে করতে চেয়েছিলেন। তারপরে দেখেন, there were 10,000 fruit to touch. কবি দেখছেন কি যে সেখানে 10,000 অর্থাৎ এখানে কবি একটু এখানে কবি বুঝতে যাচ্ছেন যে সেখানে ছিল অগণিত সংখ্যক আপেল ছিল। there were 10,000 fruit to touch, cherish in hand, lift down and not let fall. কবি বলতে চাচ্ছেন যে সেখানে এত আপেল ছিল যে সেখানে আপেল নিয়ে আমি যা ইচ্ছা তাই করতে পারবো, সেগুলো হাতে নিয়ে, চেরিশ ইন হ্যান্ড, হাতে নিয়ে আমি দেখতে পারবো, লিফট ডাউন নিচে নামায় রাখতে পারবো, অ্যান্ড নট লেট ফল, এবং আমি এগুলো নিচে পড়তে দিব না। মানে আপনি ধরেন আপনার সামনে এখন অনেক অসংখ্য আপেল আছে, এক ব্যারেল আপেল আছে, আপনি কি করবেন? ধরেন আপনি হাতে নিয়ে একটু দেখতেছেন, রাখতেছেন, এরকম একটা বিষয় আর কি কবি বলতে চাচ্ছেন এখানে। তারপরে দেখেন, ফর অল দ্যাট স্ট্রাক দ্য আর্থ, সেই আপেলগুলো যেগুলো মাটিতে পড়েছে, নো ম্যাটার ইফ নট ব্রুইসড অর স্পাইকড উইথ স্টাবল ওয়েন্ট শিওরলি টু দ্য সিডার আপেল হিপ অ্যাজ অফ নো ওর্থ। আচ্ছা, খুব এখানে বলছেন যে ফর অল দ্যাট স্ট্রাক দ্য আর্থ, যে আপেলগুলো মাটিতে পড়েছে আর কি, আর মানে যে আপেলগুলো মাটিতে পড়েছে বা আছাড় খেয়েছে, নো ম্যাটার ইফ নট ব্রুইসড অর স্পাইকড উইথ স্টাবল। ব্রুইস মানে কি আঘাত পাওয়া বা থেতলে যাওয়া, মানে যে আপেলগুলো যদি থেতলে যায় আর কি, অর স্পাইকড স্টাবল, অথবা যদি আঁচড় লাগে বা দাগ পড়ে যায়, ওয়েন্ট শিওরলি টু দ্য সিডার অ্যাপেল হিপ অ্যাজ অফ নো ওর্থ। এগুলো তো সিডার অ্যাপেল হিপে যাবে ঠিক আছে, কিন্তু অ্যাজ অফ নোট, কিন্তু এগুলোর কোনো মূল্য থাকবে না। অর্থাৎ কবি এখানে বুঝতে যাচ্ছেন কি যে যে আপেলগুলো মাটিতে পড়েছে সেগুলো যদি আঘাত পায় বা থেতলে যায়, সেগুলো সিডার অ্যাপেল হিপে যাবে, কিন্তু একদম কিন্তু মূল্যহীনভাবে, কোনো মূল্য থাকবে না এগুলো। তারপরে কবি বলছেন, ওয়ান ক্যান সি হোয়াট উইল ট্রাবল দিস স্লিপ অফ মাইন্ড হোয়াট এভার স্লিপ ইট ইজ। কবি বলছেন যে ওয়ান ক্যান সি হোয়াট উইল ট্রাবল দিস স্লিপ অফ মাইন্ড। কবি বলছেন যে একজন চাইলেই দেখতে পারে বা একজন দেখতে পারে যে আমি এই যে একটা দীর্ঘ ঘুম দিতে যাচ্ছি, এই ঘুমের ব্যাঘাতকে সৃষ্টি করে। হোয়াট এভার স্লিপ ইট ইজ, আমার এই ঘুমটা যেমন ঘুমই হোক না কেন, সাধারণ ঘুম হোক মানুষের মতো বা আরও অসাধারণ মানে অন্যরকম কোনো ঘুমই হোক, একজন চাইলে সে ফলো করতে পারে বা দেখতে পারে যে আমার এই ঘুমটা আসলে
কিসে ব্যাঘাত, কি আমার এই ঘুমটার ব্যাঘাত সৃষ্টি করে। তারপরে কবি বলছেন দিস স্লিপ ওয়ার হি নট গন। আচ্ছা, তা উটচাক কুটসে, উটচাক মানে হচ্ছে একটা প্রাণী বিশেষ, মানে একটা প্রাণী এক কথায়। তো এই প্রাণীটার বিশেষত্ব হলো এই প্রাণীটা আহ, একটা লম্বা সময়ের জন্য এরা হচ্ছে হিবারনেশনে চলে যায়। হিবারনেশন মানে গভীর ঘুমে চলে যায়। এরা হচ্ছে ঘুমেই অনেক সময় একটানা পার করে দেয় আর কি। তো কবি বলছেন কি যে কবি নিজেও যেহেতু বলছেন যে আমি আমি খুবই টায়ার্ড এবং আমি খুব মানে কবি বুঝতে চাচ্ছেন যে আমি খুব লম্বা একটা ঘুম দিতে যাচ্ছি। তো কবির মতে তিনি বলছেন যে দ্য উটচাক কুড সে whether it is like his long sleep as I describe its coming on. কবি বলছেন যে দ্য উটচাক কুড সে ওয়েদার ইটস লাইক হিজ লং স্লিপ। এই উটচাকটাই বলতে পারে যে আমি যে ঘুমটা ঘুমাতে যাচ্ছি এটা কি তার সেই লম্বা ঘুমের মতো, নাকি জাস্ট জাস্ট সাম হিউম্যান স্লিপ, নাকি সাধারণ মানুষেরই একটা ঘুম আমি ঘুমাতে যাচ্ছি। অর্থাৎ কবি বলছেন যে দ্য উটচাক কুড সে, উটচাকই বলতে পারে ওয়েদার ইটস লাইক হিজ লং স্লিপ, আমার এই ঘুমটা কি তার ঘুমের মতো লম্বা হতে যাচ্ছে। অ্যাজ আই ডিসক্রাইব ইটস কামিং অন, আমি যে ঘুমের কথা বলেছি যে এটা আমি ঘুমোতে যাচ্ছি বা আমার যে ঘুমটা আসতে যাচ্ছে, এটা উটচাকে বলতে পারে যে আমি যে ঘুমটা ঘুমোতে যাচ্ছি এটা সে উটচাকের মতো লম্বা ঘুম হবে, লম্বা ঘুম, নাকি অর জাস্ট সাম হিউম্যান স্লিপ, নাকি এটা সাধারণ কোনো মানুষের ঘুমই হবে। তো এই ছিল বিখ্যাত পোয়েট রবার্ট ফ্রস্টের আফটার অ্যাপেল পিকিং কবিতা। তো এই কবিতার মূল মেসেজটা যদি একটু বলতে চাই তাহলে আমরা মানুষ মানুষ হিসেবে আমাদের এটা সবারই এটা কমন যে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যর পিছনে বা একটা নির্দিষ্ট এইমের পেছনে বা লাইফে আমাদের সবারই কিছু না কিছু অ্যাম্বিশন থাকে, সেগুলোর পিছনে কিন্তু আমরা ছুটি বা দৌড়াই। কিন্তু সত্য বলতে দৌড়াতে দৌড়াতে আমরা এতটাই টায়ার্ড হয়ে পড়ি যে সেই জিনিসটা অ্যাচিভ করা হয়ে গেলেও সেটা যে আমরা হচ্ছে সেলিব্রেট করব বা সেটা যে আমরা নিয়ে খুব বেশি চেয়ারফুল থাকবো সেই সিচুয়েশন আমাদের আর থাকে না। এখানে কবি আফটার অ্যাপেল কিংকে যদি আমরা তুলনা দিই, যদি আমরা চিন্তা করি যে যদি চিন্তা করেন যে আপনি লাইফে একটা জব পেতে চান, ধরেন আপনার লাইফের একটা জব পাওয়ার টার্গেট আর কবির এখানে আপেল আপেল তোলার টার্গেট, এই দুইটা ধরেন একরকম। কবির হচ্ছে এখানে অনেক দিনের ইচ্ছা ছিল সে এরকম অনেক অনেক আপেল তুলবে, কিন্তু আর আপনারা ধরেন ইচ্ছা যে আপনি অনেক ভালো একটা জব পাবেন। তো কিন্তু কবির এই ইচ্ছাটা যখন পূরণ হলো, তিনি যখন অনেক আপেল তুললেন একসাথে, তারপরে তিনি কিন্তু আর সেটা নিয়ে আর হ্যাপি হতে পারছেন না। তিনি বরং, তো কবি এখানে বলতে যাচ্ছেন, তো কবি এখানে যেমন দেখেন যে হচ্ছে ওনার অনেক দিনের ইচ্ছা ছিল যে উনি এরকম অনেক অনেক আপেল তুলবেন, কিন্তু আপেল তোলার পরে হলো কি উনি কিন্তু আর সেটা নিয়ে হ্যাপি থাকতে পারলেন না বা উনি সেটা সেলিব্রেট করতেছেন না। আম, অন্যদিকে দেখা যাচ্ছে যে উনি সেলিব্রেট করার বদলে বা উনি খুশি হওয়ার বদলে উনি আরো উল্টা এতটাই টায়ার্ড হয়ে পড়েছেন যে উনি আরো মানে ওনার ঘুম পাচ্ছে, উনি ঘুমায় যেতে যাচ্ছেন। তো এটা ধরেন সাপোজ আপনি একটা জব পেতে চান, আপনার লাইফের একটা অ্যাম্বিশন, সাপোজ আপনি একটা নির্দিষ্ট জব পেতে চান যে আমি ওই জবটা আমার আমার চাই বা আমি করতে চাই। সেই জবের জন্য আপনি অনেক কষ্ট করলেন, ধরেন জবটা আপনি একসময় পেয়েও গেলেন, কিন্তু সেই জবটা পাওয়ার পরে দেখবেন যে আপনার মধ্যে তখন আপনি আর সেটা নিয়েও হয়তো 100% সন্তুষ্ট না। তখন আপনার মনে হবে যে না, এরপরে আমার আর কি করা বাকি, এরপরে আমি আর কি করব। মানে আপনার সবসময় আপনার কিছু না কিছু আপনি কোনো এক কিছু অ্যাচিভ করার যখন করবেন, করার পরেও আপনি দেখবেন যে আপনার সামনে আপনি আরও নিজেরাও খোঁজা শুরু করবেন যে এরপরে আর কি অ্যাচিভ করা যায়, এরপরে আর কি করতে পারে। তো খুব এখানে এটাই বুঝাতে চেয়েছেন আর কি যে মানুষের আসলে মানুষের জীবনের যে কি লক্ষ্য বা উদ্দেশ্য, এটা আসলে মানুষ নিজেই সারা জীবনেও বুঝতে পারে না। সারা জীবন মানুষ কোনো না কোনো লক্ষ্যের পিছনে ছুটতে থাকে, তাদের মৃত্যু পর্যন্ত যতদিন তারা জীবিত থাকে তারা কোনো না কোনো কিছুর পিছনে ছুটতে থাকে, দৌড়াতে থাকে। কিন্তু যতবারই তারা তাদের সেই জিনিসটা অ্যাচিভ করে ফেলে বা পেয়ে যায়, তারপরে তো তারা সেটা নিয়ে হ্যাপি থাকতে পারেই না, উল্টা তারপরে তারা আরো নতুন কিছুর পিছনে দৌড়ানো শুরু করে। তো তো এটা হচ্ছে এক প্রকার একটা ধরেন এন্ডলেস সাইকেল বলা যায়। তো কবি এটাই বোঝাতে চাইছেন যে মানুষ সারা জীবন আসলে জীবনের পারপাস
খুঁজে বেড়ায়, সারা জীবনে তারা নিজের জীবনের পারপাস খুঁজতে থাকে, কিন্তু যদিও তারা নিজের জীবনের মূল পারপাসটা আসলে কখনোই তারা বুঝতে পারে না যে আসলে জীবনের আসলে মূল উদ্দেশ্য বা লক্ষ্যটা আসলে কি। তো এই ছিল রবার্ট ফ্রস্টের আফটার অ্যাপেল বেকিং। আশা করি আপনারা ভালোই বুঝতে পেরেছেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ ভালো। তো আশা করি পরবর্তীতে আবার ইনশাল্লাহ নতুন কোনো লিটারেচার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।